আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের প্রাণপ্রিয় শিক্ষার্থী, অলরেডি তুমি বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে ফেলেছো এবং বাংলা প্রথম পত্রতে যেটা আমরা সবসময় রিভিউ পেয়েছি বা যে আলোচনা সাপেক্ষে যেটা দেখলাম যে এমসিকিউ ম্যাক্সিমাম সবার খারাপ হয়েছে এবং এটা নিয়ে হয়তো তোমরা অনেক হতাশাগ্রস্ত অবস্থায় আছো। তো আমি একটা কথা বলতে চাই যে দেখো, যেহেতু বাংলা দুইটা মিলে যেহেতু বাংলা দুইটা মিলে আমাদের এ প্লাস একটা সম্ভাবনা রয়েছে, তো সেক্ষেত্রে আমরা এখন যে প্ল্যানটা করতে পারি যে আমরা কিন্তু স্যার 100% সাজেশন দিয়ে দিচ্ছি, ওটা মিলে যাবে স্যার, এটা কিন্তু আমি কখনো পক্ষপাতিত্ব ছিলামও না, এটা আসলে হবেও না। কিন্তু আমরা যেটা করতে পারি যে স্যার, আমরা এখন ওদেরকে একটা সাপোর্ট দিতে পারি কিনা যে আসলে এই জায়গাগুলোতে প্রশ্ন আসার মতো জায়গা, যে আমরা নক করলাম, আপনি বলে দিলেন যে দেখো তুমি এই জায়গাগুলো, আমরা একটা পরামর্শ তাদেরকে, আমরা একটা 30 মিনিটে স্যার আমরা যে কাজটা করতে চাই যে একটা বেস্ট রিভাইজ ম্যাটেরিয়াল দিতে চাই। কিন্তু স্যার আমি কিন্তু আবার বলছি, আমরা কিন্তু বাচ্চাদের এটা বলতে চাচ্ছি না যে এটা 100% হয়ে যাচ্ছে, এরকম কিন্তু আসলে উচিত না। আমাদের এখন হচ্ছে যে এটা যে ক্লাসটা আমাদের হবে এখন, এই ক্লাসটা মোটামুটি একটা স্টুডেন্টরা একটা মোটামুটি রিভাইজ টাইপের একটা কিছু পাবে। মানে সাজেশন আমাদের যেহেতু আগে প্রোভাইড করা ছিল, সেই সাজেশনটা আমাদের জন্যই মোটামুটি পারফেক্ট ছিল। জাস্ট এটা আমরা হচ্ছে লাস্ট মুহূর্তে আমরা কি লিখবো আর কি লেখাটা উচিত নয়, এই ধরনের একটু সাজেশন চলবে এবং এই ক্লাসটাতে মোটামুটি আরো কিছু জিনিস একটু দেখানো হবে, যে যেগুলো দিয়ে তোমরা হচ্ছে উপকৃত হবে আশা করছি। আচ্ছা, তাহলে স্যার আমরা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম থেকে অলরেডি একটা সাজেশন আমরা প্রোভাইড করেছি, একটু ছোট করে আমি একটু দেখাই দিই তাহলে ওদের আরেকবার, যেহেতু এটা অলরেডি আমরা একটু দিয়ে দিচ্ছি ওদের। যেমন স্যার আমি আপনাকে দেখাই যে এটা আমাদের হচ্ছে যে অলরেডি এখানে আমাদের বানান থেকে শুরু করে পারিভাষিক শব্দ শুরু করে যত যা লাগবে আমরা কিন্তু সবই এখানে প্রোভাইড করেছি, এবং সেখানে বর্ণনামূলক প্রশ্ন যদি সে করতে চায় সেটাও করতে পারে। তবে সবচেয়ে ভালো হয় যেটা আপনি আমার সাথে আলোচনা করলেন বা আরো বাকি স্যারের সাথে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত উপনীত হলাম যে সবসময় অথবাটা অ্যান্সার করার জন্য সবচেয়ে ভালো সহজ। তো এখানে দেখো ডিয়ার স্টুডেন্ট, এখানে কিন্তু সবই পিডিএফ এ তোমার দেওয়া আছে। এটা অলরেডি আমি তোমাদের পারিভাষিক শব্দ কতগুলো আসতে পারে, তারপরে হচ্ছে যে শুদ্ধ প্রয়োগের যে বিষয়টা আছে, উপসর্গ সমাস, মানে এভরিথিং এখানে কিন্তু স্যার অলরেডি আমরা দিয়ে রাখছি। এরপরেও স্যার আপনার কাছে আমার যেটা চাওয়া থাকবে, আপনি যদি তাদেরকে আসলে কিছুক্ষণ সময় নিয়ে যে আপনারা আসলে কোন কোন জায়গাগুলোতে আসলে এখন নক করতে হবে, আপনি যদি স্যার একটু শুরু করতেন তাহলে মনে হয় খুব ভালো হয়। তো স্যার আপনি প্লিজ আপনি একটু বর্ণনা শুরু করতে পারেন আর কি। ওকে, তাহলে আমরা প্রথম পেজে চলে যাচ্ছি, এখান থেকে স্যার শুরু করতে। ওকে ওকে আচ্ছা, থ্যাংক ইউ মানিত। হচ্ছে আমরা শুরুতেই বলে নিচ্ছি যে এই ক্লাসটা যেটা হবে মোটামুটি 30 মিনিটের মতো। এই 30 মিনিট আমরা যেহেতু আমাদের হাতে সময় এত কম, যে অনেকগুলো 12টা মোটামুটি আইটেম আছে বাংলা দ্বিতীয় পত্রের, এগুলো আমরা 12টা দ্বিতীয়র একটা করে আছে অথবা, তার মানে মোটামুটি গড়ে বলা যায় হচ্ছে 23 বা 24টার মতো চলবে। এখন আমরা শেষ মুহূর্তে অনেক সময় কনফিউশন হয়ে যাচ্ছি যে কোনটা লিখবো, ক না খ, মানে এটা পড়া উচিত না এটা পড়া উচিত। আমার মনে হয় এই ক্লাসটা দেখার পরে তোমাদের একটা মোটামুটি একটা ভালো সিদ্ধান্ত নিতে পারবে যে এইগুলো সিলেক্ট করলে আমি ভালো একটা মার্ক পাবো। যেহেতু বাংলা প্রথম পত্রে খারাপ হয়েছে, বাংলা দ্বিতীয় পত্র দিয়ে সেটাকে আমরা কাম ব্যাক করতে পারবো, কারণ যেহেতু দুইটা মিলে প্লাস, একটা মিলে প্লাস না, দুইটা মিলে মানে 80 160 প্লে প্লাস। তার মানে বাংলা প্রথমে তুমি যদি খারাপ করেও থাকো, তাহলে বাংলা দ্বিতীয় পত্রতে তুমি যদি ভালো করে থাকো, দেন তোমার এই ক্লাসটা চলে আসবে। আশা করছি আমাদের ক্লাসটা তোমার জন্য খুবই উপকারী হবে। তোমরা ক্লাস দেখতে থাকো, তোমাদের আশা করছি উপকারী হবে। আমরা প্রথম যে উচ্চারণ, আমাদের হচ্ছে উচ্চারণের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে লিখিত অংশ, একটা হচ্ছে তোমার মানে একটা শব্দ দিয়ে বলবে যে উচ্চারণ, তার হচ্ছে সঠিক উচ্চারণটা লিখো। এখন আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট গুলো আছে যারা হচ্ছে ক কে পছন্দ না করে খ কে বেশি পছন্দ করে, আর খটা করলে হয় কি একটু দ্রুত লেখা যায়। দ্রুত লেখা বলতে এই জন্য বলছি যে যখন আমি রচনা লিখবো তখন রচনা কিন্তু সময় পাই না। কেন পাই না? যখন আমি ক লিখতে যাই তখন হচ্ছে সময়টা বেশি মানে সময় চলে যায়। এই কারণে হচ্ছে আমি কটা অ্যাভয়েড করে খটা লিখলে পরে ভালো হয়। তো উচ্চারণের যে সাজেশন সেটা হচ্ছে মানে আমরা হচ্ছে আগে দিয়ে দিয়েছিলাম, সেটাতে আমাদের জন্য যথেষ্ট ছিল। আমি একটু খালি দেখাই যে উদাহরণসহ বাংলা উচ্চারণের 5টি নিয়ম। এই কোশ্চেনটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা একটু মোটামুটি একটা ইম্পর্টেন্ট আছে। তো উদাহরণসহ 5টি উচ্চারণ নিয়ম আমি একটু বলছি, তোমরা করবে কি, তোমাদের কাছে যে পিডিএফটা আছে বা আমার যেখানে এটা আছে বা যে বইটা আছে, এর মধ্যে যেগুলো বেশি বেশি একেবারে সহজ সেগুলো হচ্ছে মুখস্থ করার চেষ্টা করবা। কঠিন কোনো জিনিস হচ্ছে লিখবে না, কারণ কঠিন জিনিস লেখার পরে তুমি যদি ভুল হয়, সেটা থেকে সহজ জিনিস শুদ্ধ লিখলে সেটা তোমার লাভ। এখানে হচ্ছে উচ্চারণ আমি করলে কয়েকটা আমি লিখে দিছি নিয়ম, মোটামুটি 5টা। এই 5টা মোটামুটি একেবারে ছোট, তুমি চাইলে এই 5টা থেকে তুমি পড়তে পারো। এই 5টা থেকে তুমি যদি একবার মোটামুটি ভালো করে 2-1বার পড়তে চাও, তাহলে মোটামুটি তোমার জন্য হয়তো সহজ হবে। মানে বেশি বেশি চেষ্টা করেছি, এগুলো যেগুলো আমি তোমাকে দিয়েছি এগুলো খুবই হচ্ছে সহজ এবং তুমি সেগুলো করতে পারবা। তো উচ্চারণ, উদাহরণসহ উচ্চারণ 5টি নিয়ম, এটা একটা জায়গা আছে। তারপর হচ্ছে বলছে অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম, এটাও একটা মোটামুটি ইম্পর্টেন্ট, কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, এই সবগুলো আমি লিখে দিছি। শব্দের আদ্যতে এরপরে কি হবে, তারপর হচ্ছে স্বরে ও এরপরে যুক্ত খ থাকলে কি হতে পারে, স্বরে ও এর পরে যদি স্বরে ও থাকে সেটা কি হতে পারে, তারপরে হচ্ছে স্বরে ওর পরে আ থাকলে কি হয়। এটা মোটামুটি সবগুলো জিনিস আমি এখানে তুলে দিচ্ছি। আমি একটু আগে বলে নিই যে আমার এই ক্লাসটা আমি এখন যদি শেখাতে চাই, তাহলে তোমার মনে করো যে শেখানোর মানে শিখে গেলে তুমি অনেক সময় গোলমাল ফেলে দিবা, কারণ তোমার কাছে অনেকগুলো ভিডিও বই অনেক কিছু দেখছো। জাস্ট এই ক্লাসটা আমি আগেই বলছি যে ক্লাসটাতে তুমি কি লিখবে কি লিখবে না, এটা হচ্ছে তোমার সবচেয়ে বড়
মানে সহায়ক হিসেবে থাকবে। অতএব উচ্চারণের যে 5টা আমি নিয়ম লিখে দিচ্ছি, 5টার মধ্যে তোমার আশা করা যে এই নিয়মগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এই নিয়মগুলো মোটামুটি তুমি পড়লে তুমি সহজে পারবে, মানে অনেকগুলোর মধ্যে থেকে সহজ যেগুলো সেগুলো আমি তুলে ধরেছি। তারপর হচ্ছে লেখো আদ্য অ উচ্চারণের 5টি নিয়ম লিখতে বললাম। তারপর হচ্ছে মোটামুটি এটা আমি শেষ করলাম, এটা ডাবল আসছে। আচ্ছা, তারপর এই ধ্বনি উচ্চারণের 5টা, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু মনে রাখবা। এই ধ্বনি উচ্চারণের কথা 5টি নিয়ম লেখো। তারপরে দেখো এখানে হচ্ছে মোটামুটি যে তৎসম শব্দের শুরুতে এই উচ্চারণ সাধারণত কি থাকে, অবিকৃত, মানে হচ্ছে বিকৃত হয় না। বেদনা থাকলে বেদনা আছে, দেবতা থাকলে দেবতা। তারপর এরপরে যে অ বা আ থাকে সে এর উচ্চারণটা কি হতে হবে, এর মতো হয়। এই যে মোটামুটি সবগুলো এখানে দেওয়া আছে। তুমি জাস্ট কি করবে, এইটা লাইন মোটামুটি তুমি একটা লাইন শব্দের শেষে এর উচ্চারণ সাধারণত অবিকৃত থাকে, এটা মনে করে তুমি জাস্ট এই উদাহরণটা দিয়ে দিলা। মানে মোটামুটি তুমি এইভাবে যদি এখন তুমি বোঝার থেকে তুমি চেষ্টা করবা যে এখন যেটা তুমি পড়বে ইম্পর্টেন্ট, আমরা সাজেশন দিয়ে দিছি, সেটাকে তুমি ভালো করে পড়বে বা কয়েকবার লিখবা, তাহলে তোমার জন্য এনাফ। তারপরে মফালাটা মোটামুটি ইম্পর্টেন্ট, তুমি দেখবা। আমি বলছি তোমাকে যে এখন তুমি বোঝার থেকে তুমি যদি মুখস্থ করতে পারো দ্রুত, তাহলে তোমার জন্য মানে সেটা সহজই হবে, কারণ অনেকগুলো আইটেম তোমাকে পড়তে হবে এবং অ্যান্সার করতে হবে। একটা আইটেম নিয়ে থাকলে তুমি পারবা না। তারপর হচ্ছে বানান। এরপর হচ্ছে আমি কি বলবো, বানানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বানানটা ভেরি ইম্পর্টেন্ট। এই যে বানানের ক অংশ আর খ অংশ বানান আসতে পারে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানান 5টি নিয়ম, নত্যবিধানের 5টি নিয়ম, সত্যবিধানের 5টি নিয়ম, বাংলা বিদেশি বানানগুলোর 5টি নিয়ম লিখুন। এই রুলসটা যেটা কটা, এটা কটা একটু কঠিন হয়ে দাঁড়ায় নিয়মগুলো লেখা, হয়তো অনেক সময় মনে থাকবে, অনেক সময় থাকবে না। তোমার এই জন্য তোমার হবে উচিত হবে এই যে দেখো এখানে আমি নিচের বানানগুলো শুদ্ধ করে লিখো, এই বানানগুলো লিখে দিচ্ছি। মোটামুটি বিগত 10 বছরে তুমি যদি প্রশ্ন সলভ করো দেখবে তোমার জন্য এনাফ, আর লাগবে না। এর মধ্যে থেকে তুমি কমন পাবে আশা করছি। তারপর হচ্ছে নমুনা প্রশ্ন বাংলা একাডেমি দিতে বললাম, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম। এই যে বাংলা বানানের 5টি নিয়ম, এই নিয়মগুলো তুমি যদি মোটামুটি যদি পড়তে চাও, দেন আমার এখানে নিড লিখে দিচ্ছি। এখানে দেখো লেখা আছে খুব সুন্দর করে, সকল অতৎসম শব্দের বানানে কি হয়, রস্বইকার হয়, যেমন কাহিনী, সরকারি। তারপর সকল অতৎসম শব্দের বানানে কি, রস্বইকার হয়, যেমন চুন, পুজো, এরকম। তারপর হচ্ছে ভাষা এবং জাতি ক্ষেত্রে রস্বইকার হবে, যেমন জাপানি, আরবি ইত্যাদি। দেখো তারপর হচ্ছে রেপের পর ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব হবে না, কর্ম, মর্ম, এরকম। এইভাবে তুমি মোটামুটি তুমি হ্যান্ড করবা কি, আমি যে 5টা লিখে দিচ্ছি 5টাকে তুমি একবার মোটামুটি লিখে যদি মুখস্থ করতে পারো তাহলে বেস্ট হবে। ওকে, তারপর হচ্ছে মোটামুটি আমি বাংলা একাডেমি প্রণীত বাংলা তৎসম বানানের 5টি নিয়ম। আগেটা বললাম বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম, এটা হচ্ছে তৎসম বানানের 5টি নিয়ম। মোটামুটি তুমি চেষ্টা করবা যে যদি কিছু জিনিস মোটামুটি পড়ার সময় দেখবা যে একই রুলস কয়েকবার পড়ছে, তুমি ওরকম যদি হয় তাহলে সেই রুলস গুলো দেখবা। যে রেপের পরে একটু আগে দেখো এখানে ছিল যে রেপের পরে সম্ভাবনা দিতে হবে না, দেখো এখানে লিখছি। তার মানে অনেকগুলো রুলস তোমার সাথে কমন পড়ে যাবে বা মিলে যাবে, যেটা তুমি একবার মনে করলে হয়ে যাবে সেটা দুইটা কোশ্চেনের সাথে। তারপর সন্ধির ক্ষেত্রে কি হয়, মোটামুটি এই যে নিয়মগুলো দিচ্ছি তুমি একটু করে দেখবে অবশ্যই। বাংলা একাডেমি প্রণীত অতৎসম শব্দের বানানে 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। এই যে অতৎসম, একটু আগে আমরা যেমন বললাম, দেখো অতৎসম বানানে আমি একটু আগে পড়লাম, মোটামুটি তৎসম ছিল, তারপর হচ্ছিল আমার যেগুলো 5টি নিয়ম। তার মানে তুমি মোটামুটি যে কোনো 5টা নিয়ম তুমি যদি মনে করো যে যেগুলো আমরা দিচ্ছি সাজেশনে, সেগুলো যেগুলো 5টা করলে তুমি কমন পাবা। তারপর হচ্ছে নত্যবিধানটা অবশ্যই দেখবা। নত্যবিধান, সত্যবিধান একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, নত্যবিধানটা দেখে যাবা। নত্যবিধান হয় কোথায়, মানে কোথায় হচ্ছে মূর্ধন্য হয়, আর কোথায় হচ্ছে নত্যবিধান সেটা হচ্ছে কোথায় মূর্ধন্য বসবে। আচ্ছা, তারপর সত্যবিধান কোথায় হচ্ছে মূর্ধন্য সব বসবে, সেইগুলো হচ্ছে যেমন তৎসম শব্দের শেষে রি এবং রি এর পরে হচ্ছে মূর্ধন্য হয়, যেমন ঋণ, তৃণ, মৃণাল। তারপর হচ্ছে তৎসম শব্দের বানানে যুক্ত বানানের ক্ষেত্রে ট বর্গীয় বর্ণের পরে মূর্ধন্য হয়, যেমন হচ্ছে ঘন্টা, কণ্ঠক্রম। তারপর হচ্ছে তোমার সত্যবিধান, সত্যবিধানের 5টি নিয়ম, বাংলা সত্যবিধানের 5টি নিয়মগুলো হচ্ছে আমরা মোটামুটি এই যে তৎসম শব্দের শেষে হচ্ছে কি হয়, স্বরে ও বা আ কার ছাড়া যে কোনো স্বরবর্ণের পরে মূর্ধন্য স হয়, যেমন কেমন দেখুন তুষার, উষা। তৎসম শব্দের বানানে র বা রেফ বা রি এর পরে কি হয় হচ্ছে মূর্ধন্য স হয়, কৃষক। যুক্ত বর্ণের ক্ষেত্রে ট বা ঠ এর পরে কি হয় মূর্ধন্য স, বৃষ্টি, কৃষ্টি, অনুষ্ঠান, নিষ্ঠা। ওকে, তারপর হচ্ছে বিশেষ্যর হচ্ছে শ্রেণী বিভাগ। এই জায়গাটাতে একটু মনে করে আমি বলিনি, বিশেষ্য এই জায়গাটাতে 3 নম্বরের কোশ্চেনটাতে একটু জায়গা থেকেই তো মনে রাখবা। যদি আমি যে মোটামুটি আমাদের যে সাজেশনে দেওয়া আছে, বিশেষ্য কাকে বলে, কত প্রকার, অথবা আবেগ কাকে বলে, কত প্রকার, যোজক কাকে বলে, কত প্রকার ছিল বা হচ্ছে বিশেষণ কাকে বলে, কত প্রকার, এই কোশ্চেন গুলো যদি তোমার মুখস্থ করতে কোনো কারণে প্রবলেম হয়, তাহলে তুমি করবা কি, এখান থেকে একটা মানে মোটামুটি 5টা বাক্য থাকতে পারে, 8টা বাক্য থাকতে পারে, এবং একটা বাক্যের মধ্যে বলতে পারে এটা কোনটি হচ্ছে মোটামুটি বাক্য আকারে থাকতে পারে বা অনুচ্ছেদ আকারে থাকতে পারে। বলতে পারে যে এর মধ্যে থেকে 5টি হচ্ছে বিশেষণ লিখতে পারতে আসতে পারে, আবার বিশেষ আসতে পারে, অথবা আসতে পারে নিচের কোন শব্দগুলো মানে ব্যাকরণিক শব্দশ্রেণীগুলো
কোশ্চেনগুলো বাছাই করো। এখানে থাকতে পারে কি থাকতে পারে, এখানে থাকতে বিশেষ্য থাকতে পারে, বিশেষণ থাকতে পারে, সর্বনাম থাকতে পারে, ক্রিয়া থাকতে পারে, ক্রিয়া বিশেষণ থাকতে পারে, যোজক থাকতে পারে, অনুসর্গ থাকতে পারে, আবেগ থাকতে পারে। তার মানে তুমি যদি মোটামুটি বিগত 10 বছরের কোশ্চেনগুলো সলভ করে যাও হচ্ছে যে খ অংশ, তাহলে তুমি মোটামুটি আশা করছো এর মধ্যে তুমি কমন পাবা। আর যদি তুমি লিখতে পারো তাহলে হচ্ছে আমি যে লিখার গুলো নিয়ম আমি বলে দিছি, তুমি মনে লিখতে পারো। বিশেষ করে বিশেষ্য কাকে বলে, ক্রিয়া কাকে বলে, যোজক, আবেগ, এগুলো মোটামুটি সংজ্ঞা তুমি পড়বা। কাকে বলে একটা করে হচ্ছে পড়বা, একটা করে লাইন লিখবা। এটা বিশেষ্য কাকে বলে, বিশেষ্য হচ্ছে কাকে বলে হচ্ছে নাম, বিশেষ কোনো কিছু নামকে বিশেষ্য বলে। বিশেষ্য কত প্রকার? 6 প্রকার। কি কি আছে বিশেষ্য? হচ্ছে ব্যক্তিবাচক, জাতিবাচক, বস্তুবাচক, গুণবাচক। এই মোটামুটি তুমি একটা করে হচ্ছে সংজ্ঞা লিখবা, একটা করে সংজ্ঞা লিখবা, একটা করে উদাহরণ লিখবা, একটা বা দুটো তিনটা, তাহলে তোমার জন্য এনাফ। ওকে, তারপর হচ্ছে তুমি মোটামুটি তারপর হচ্ছে ব্যাকরণের শব্দ শ্রেণী যেটা বলা হয়। ব্যাকরণিক শব্দ শ্রেণী এইটা হচ্ছে মোটামুটি একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার মনে রাখবে ব্যাকরণিক শব্দ শ্রেণী, এই ব্যাকরণিক শব্দ শ্রেণীর মধ্যেই মোটামুটি এই 8টা আমাদের পড়ে। বিশেষ্য আমি আগের বললাম, বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া, যোজক, অনুসর্গ, মোটামুটি এরকম। তুমি তাহলে চেষ্টা করবা যে হচ্ছে যে যদি ক অ্যাভয়েড করতে পারো তাহলে খ লেখার চেষ্টা করবা। আমি আগেই বলছি এখানে দুই রকম হবে। তুমি যদি ভালো করে বেশি আগে পড়া থাকো তাহলে তুমি ক লিখবা। তুমি যদি এখন মতো পড়তে যাও তাহলে তুমি চেষ্টা করবা খ। আর খ এর বেশিরভাগ তুমি চেষ্টা করবে হচ্ছে বিগত 10 বছরের কোশ্চেনগুলো অ্যানালিসিস করতে, তাহলে তোমার জন্য কমন পড়বে আশা করতেছি। এই তো উপসর্গের অর্থবাচকতা নিয়ে কিন্তু অর্থবোধকতা আছে, কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখবা যে এখানে 4 নম্বরে যেহেতু সমাস, অনেকে হয়তো সমাসটা হচ্ছে পারে না, এখানে একটু কাজ করবা। এতক্ষণ আমি যে বলেছিলাম খ তে বেশি লিখতে, একও বলেছি খ লিখতে, দুইও বলেছি খ লিখতে, তিনও বলেছি আমি খ লিখতে বেশি। এবার তুমি করবা কি, যদি কোনো কারণে সমাস তুমি এই মুহূর্তে না বুঝো, না পারো, যে না সমাস আমার কাছে একেবারে নতুন, আমি সমাস বুঝতেছি না, তুমি তাহলে কি করবা, এই যে সমাসের পরিবর্তে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে, একটা শব্দ তুমি নিলা, নেওয়ার পরে হয়তো বললো একটা হার, একটা শব্দ, এই হার শব্দটা মূল শব্দ, এই শব্দের আগে যদি আ বি পরি লাগাই তাহলে শব্দগুলো হয়ে গেল অন্য একটা অর্থ হলো। এই জন্য তখন বলা হবে অপসর্গ অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে, মানে সেটার পরিবর্তন করার ক্ষমতা তার আছে। তাহলে চেষ্টা করবা যে যদি সমাস যদি একেবারে না পারো তাহলে তুমি অবশ্যই ক লেখার চেষ্টা করবে, কিন্তু স্কিপ করা যাবে না। আর যদি মনে করো যে না আমি ভাই সমাস মোটামুটি করতে চাই, তাহলে মোটামুটি সমাসের মধ্যে আমি তোমাকে বলে দিই একটু চেষ্টা করবা হচ্ছে নিত্য সমাসটা একটু দেখার চেষ্টা করবা, এখানে হচ্ছে অব্যয় ভাবটা একটু বেশি দেখবার চেষ্টা করবা। তারপর হচ্ছে তুমি দেখার চেষ্টা করবা কর্মধারাটা বেশি চেষ্টা করবা, মোটামুটি বিশেষ করে কর্মধারায়, অব্যয় ভাব, নিত্য সমাস, তারপর হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাস, অলুকগুলো মোটামুটি তুমি চেষ্টা করবে এগুলো একটু মানে মোটামুটি রিস্ক নিয়ে। আমি হচ্ছে 10টা সমাসে তো অনেকগুলো মোটামুটি সমাজে 6 প্রকার, এই 6 প্রকারের মধ্যে অনেকগুলো ভাগ আছে, তৎপুরুষ অনেকগুলো প্রকার, বহুব্রীহি অনেকগুলো প্রকার, সে কর্মধারা অনেকগুলো প্রকার। সেক্ষেত্রে তোমার কাছে না মনে হয় তুমি যদি মনে করো কর্মধারাটাকে বেছে নিতে পারো, কর্মধারা একটু দেখতে পারো, আমি আগেই বলছি নিত্য সমাসটা দেখতে পারো, অব্যয় ভাবটা দেখতে পারো, তাহলে এগুলো নানার পর হচ্ছে তুমি দেখতে পারো হচ্ছে অলুকগুলো, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি, এইগুলো তুমি একটু দেখবা। যদি রিস্ক নিয়ে মনে করো আমি কয়েকটা দেখবো তাহলে দেখতে পারো, না হলে তুমি উপসর্গ অর্থবাচকতা নেই অর্থবোধকতা আছে, অথবা উপসর্গ কাকে বলে, উপসর্গ প্রয়োজনীয়তা কি, এই মোটামুটি তুমি আমাদের সাজেশন যেটা দেওয়া আছে তুমি সেখান থেকে দেখতে পারো। তারপর হচ্ছে বাক্য, এই যে একটা সার্থক বাক্য কয়টি গুণ থাকা আবশ্যক, এইটা এখানেও একটা মোটামুটি ওই আগের মতো একটু আমি বলিনি। এখানে তুমি হচ্ছে দুইটা ব্যাপার দাঁড়াই। তুমি যদি বাক্যর সরল জটিল যৌগিক বাক্যগুলো তুমি যদি বুঝতে না পারো, তবে চেষ্টা করবে, আমি আগে একটা বলছি যে সরল জটিল যৌগিক মোটামুটি 5টা যদি লিখতে হয় তা দেখবা 3টা এখান থেকে মোটামুটি কমন পাচ্ছ। সরল জটিল যৌগিক তুমি একটু ভালো করে পড়ো তা 3টা তোমার কমন। এখন তুমি একটা বাক্য মোটামুটি বাক্য দিয়ে যে কোশ্চেন গুলো হয় খুব বেশি কঠিন না, তুমি একটু করে বুঝলে হবে। মানে কোশ্চেন গুলো একেবারে করে বাক্য কাকে বলে, একটা সার্থক বাক্যের কটা গুণ থাকে, একটা সার্থক বাক্যে 3টা গুণ থাকে। আকাঙ্ক্ষা, আশাতে, যোগ্যতা। আকাঙ্ক্ষা লিখলা একটা শব্দ শোনার পরে শোনার আগ্রহ, তারপর যোগ্যতা বলতে একটা বাক্যকে তার মানে আমি যদি বলি গরু আকাশে উড়ে চলেছে যোগ্যতা হারাবে, এই ধরনের একটা উদাহরণ দিতে পারো। আসক্তি বলতে বোঝাচ্ছে তুমি বাক্যটাকে সুন্দর করে সাজানো, আসক্তিটা যে আমি খেলে মাঠে গরু এরকম না বলে গরু আচ্ছা মানে গরু মাঠে ঘাস খায়, এই ধরনের যেগুলো মানে বাক্যটাকে সঠিকভাবে শৃঙ্খলভাবে সাজানো হতো আসক্তি। ওকে, তুমি এগুলো বেশি খুব কঠিন না, তুমি একবার যদি মনোযোগ সহকারে পড়তে পারো তাহলে তুমি লিখতে পারবা। ওকে, তারপর হচ্ছে তোমার যে একটা সার্থক বললাম যে আকাঙ্ক্ষা, দেখো আসক্তি বললাম, দেখো এটাকে সাজানো পদবিন্যাস, তুমি এত বড় না লিখে তুমি লিখতে পারবা যে বাক্যর সুশৃঙ্খল পদবিন্যাস হচ্ছে আসক্তি। তারপর আকাঙ্ক্ষা, একটা বাক্য শোনার পর পরবর্তী বাক্য শোনার আগ্রহকে আকাঙ্ক্ষা বলে। তুমি মনে করো যে এই ধরনের জিনিসগুলো চাইলে তুমি হচ্ছে মানে লিখতে পারো, এগুলো খুব বেশি কঠিন না তোমার কাছে, মোটামুটি তুমি একবার পড়লে। যোগ্যতা, এই যে বাক্যর পদগুলোকে ভাবগত মিল সাথে রেখে পড়া। ওকে, বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কয় প্রকার, এটা আরো মোটামুটি খুবই সহজ। গঠন অনুসারে বাক্য কয় প্রকার, দেখো গঠন অনুসারে বাক্য কয় প্রকার, 3 প্রকার, সরল, জটিল আর যৌগিক। তুমি একবার সরল বাক্য কাকে বলে দেখো, যে বাক্য একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকে তাকে বলে সরল বাক্য।
যেমন হচ্ছে অনায়াস কলেজ যাচ্ছে। তারপর হচ্ছে দেখো জটিল বাক্য, যে বাক্য একটি প্রধান খণ্ড বাক্য বা একাধিক আশ্রিত বাক্য থাকে তাকে বলা হয় জটিল বাক্য। যৌগিক বাক্য পরস্পর নিরপেক্ষ একাধিক বা সরল জটিল বাক্য সমন্বয় কি হয়? যৌগিক বাক্য হয়। ওকে, তাহলে মোটামুটি তুমি হচ্ছে যদি এটা মানে যদি খ অংশ না পড়ো তাহলে এই অংশগুলো, একটা বাক্য তিনটা অংশ থাকবে বলেছি, একটা সরল গঠন অনুসার বাক্য তিন প্রকার। এবার অর্থ অনুসার বাক্য, এটা একটু কঠিন আছে। অর্থ অনুসার বাক্য মোটামুটি তুমি যদি মনে করো যে অর্থ অনুসার বাক্যটা দেখবা, এটা মোটামুটি একটা ভেরি ইম্পর্টেন্ট। অস্তিবাচক, নেতিবাচক, প্রশ্নমূলক, ইচ্ছামূলক, আজ্ঞাসূচক, এই মোটামুটি কয়েক প্রকার হচ্ছে অর্থ অনুসার বাক্য। আবেগ, সংশয়, কার্যকারকতা বাক্য মোটামুটি তুমি যদি এগুলো পারো, তাহলে যদি তোমার মনে হয় যে আমার একটা সময় আছে, আমি এগুলো আগে পড়েছি, তাহলে রিভিশন দিতে গেলে তুমি এগুলো অবশ্যই একটু পড়ে নিবা। ওকে, আর না হলে তুমি খ অংশটা লেখার চেষ্টা করবা। এবার হচ্ছে আমাদের মোটামুটি আমাদের হচ্ছে যে মোটামুটি ব্যাকরণ অংশগুলো শেষ। এখন আমরা হচ্ছে নির্মিত অংশগুলো আসলাম। আমি আগেই বলছি এখানে নির্মিত একটা চরম ফ্যাক্ট। নির্মিত তুমি কোনটা লিখবে কোনটা লিখবে না, এটা কিন্তু চরম একটা ব্যাপার। আমাদের বেশিরভাগ স্টুডেন্ট আজকে করবে কি, প্রত্যেকটা অপশনের সাথে দুটো দুটো করে আছে। দুটো বলতে আমি বুঝাচ্ছি যে হয়তো তোমার মনে করো তোমার সাথে হয়তো দিনলিপির সাথে অভিজ্ঞতা বর্ণনা আছে, অভিজ্ঞতার সাথে হয়তো মনে করো যে তোমার এর সাথে আরো দুইটা জিনিস আছে। এখন এই দুইটা চারটা, প্রত্যেকটা আইটেমে চারটা করে জিনিস আছে। 8 নম্বর যেটা মোটামুটি থাকবে তোমার যে দিনলিপি, এই দিনলিপির সাথে অভিজ্ঞতা বর্ণনা, এই দিনলিপি অথবা অভিজ্ঞতা যে কোনো একটা আসবে। আবার আসবে তার সাথে খ অংশ কি আসবে, আর আসবে তোমার ভাষণ অথবা প্রতিবেদন। কি আসবে? ভাষণ অথবা প্রতিবেদন। এখন আমি তোমাকে একবার স্পষ্ট করে বলছি, তুমি এখানে শুধু দিনলিপি লিখবা। আমি তোমাকে বলছি তুমি দিনলিপি লিখবা। দিনলিপি লেখাটা একটু সহজ এবং একটু মার্ক বেশি পাওয়া যাবে। এই জন্য দেখো, এই যে তুমি মোটামুটি এই জিনিসটা তুমি যদি ফলো করো ঠিক মতো, এটা মোটামুটি ঠিক মতো যদি লিখে আসতে পারো এই জায়গাটুকু, আর এগুলো যদি মোটামুটি বানান ভুল না করো, তো স্যারে তোমাকে এমন হতে পারে যে 10-10 দিতে পারে। এই জায়গাটা তো তুমি শিখ করতে পারো, এটা একটা বড় মার্ক পাওয়ার জায়গা। তুমি এটা তার হচ্ছে তারিখ, তার সময়, তার বার, দিন, সময়, স্থান, এগুলো মোটামুটি ঠিক করে তুমি যদি দিনলিপি লিখতে পারো, তাহলে তোমার মোটামুটি এই জায়গায় 10-10। তার মানে এই চারটার মধ্যে থেকে তোমাকে আমি বলে দিলাম, তুমি লিখবে অবশ্যই হচ্ছে দিনলিপি লিখবা। কি লিখবে বললাম? দিনলিপি। হচ্ছে এখানে তোমার অভিজ্ঞতাও লিখবে না, ভাষণও লিখবে না, প্রতিবেদনও লিখবে না, তুমি লিখবা কি? দিনলিপি। মনে রাখবা, দিনলিপি লিখলে তোমার জিনিসটা সহজ হবে। তারপর আমার একটু মানে স্লাইডটা ওলট পালট হয়েছে। এটা হচ্ছে ভাষার প্রয়োগ অপপ্রয়োগ। এই অপপ্রয়োগ প্রয়োগটা হচ্ছে 6 নম্বর কোশ্চেনটা ছিল, একটু মিস্টেক হয়েছে আমার স্লাইডে। অপপ্রয়োগ প্রয়োগ হচ্ছে এটা 6 নম্বর কোশ্চেন ছিল ব্যাকরণ অংশে। এই ব্যাকরণ অংশে প্রয়োগ অপ্রয়োগের হচ্ছে দুইটা জিনিস হয়, একটা ক একটা খ। এখানে ক লিখবা, এজন্য ক লিখতে বলছি। এখানে একটা সেন্টেন্স দেওয়া, একটা বাক্য দিয়ে বলবে কোনটা ভুল। ওকে, আর খতে এমন হতে পারে একটা হচ্ছে অনুচ্ছেদ দিতে পারে বা একটা হচ্ছে প্যাসেজ দিয়ে তোমাকে বলতে পারে এগুলো মধ্যে কোনগুলো ভুল। ওইটা একটু বের করা টাফ, এই জন্য তুমি কি করবে? ক অংশগুলো একটু বেশি পড়ার চেষ্টা করবে। এখন এই ক অংশগুলোর মধ্যে বেশি ইম্পর্টেন্ট কোন জায়গাগুলো ভুল হয় তুমি একটু দেখার চেষ্টা করবে। দেখো, বাক্য গঠন অদক্ষতা একটা থাকে, সাধু চলিত একটা মিশ্রণ থাকে, পদবিন্যাসে ত্রুটি থাকে। আমি তোমাকে যে জায়গাগুলো মার্ক করে দিচ্ছি সেই জায়গাগুলো ভুল থাকবে। আচ্ছা, বাক্য গঠনে এক অদক্ষতা, তারপর সাধু চলিতে হচ্ছে মিশ্রণ থাকবে, তারপর উপমার ভুল থাকবে, তারপর হচ্ছে বাহুল্য দোষ থাকবে, জ্যোতি চিহ্নের ভুল থাকবে। মোটামুটি আমি বলে দিচ্ছি যে জায়গাগুলো তুমি ভুল ফেস করবে সেই জায়গাগুলো তোমাকে বলে দিচ্ছি। ওকে, যে জায়গাগুলো ভুল ফেস করবে সেই জায়গাগুলো, এই যে বাংলা ভাষার এই যে 1 নম্বর হচ্ছে অশুদ্ধ বানান। তার মানে আমি তোমাকে বলি শুরু থেকে, তার মানে দেখো অশুদ্ধ বানান মানে তুমি খুঁজতে যাবা নিশ্চয়ই বানান একটা ভুল পাবা, মানে ওর মধ্যে ভুল বানান থাকতে পারে, ভুল বাক্য গঠনের অদক্ষতা থাকতে পারে, তারপর সাধু এবং চলিতের মিশ্রণ থাকতে পারে, পদবিন্যাসে ত্রুটি থাকতে পারে, তারপর হচ্ছে উপমার ভুল থাকতে পারে। উপমার ভুল হচ্ছে এই যে আমার হৃদয় মন্দিরে আসার বীজ উত্তর হলো ভুল, কারণ আমার হৃদয় মন্দিরে আসার বীজ হচ্ছে বৃদ্ধ হলে এটা। তারপর বাহুল্য দোষ, অপ্রয়োজনীয় মানে যেটা দরকার নেই সে করতে, অবগতির জন্য জানা যাচ্ছে যে এটা বাহুল্য দোষ মানে যেটা প্রয়োজনীয়। জ্যোতিচিহ্ন বলতে দাড়ি কমা সেমিকোলনের ভুল, তুমি মানে মোটামুটি খেয়াল করে দেখবা এটা। তারপর হচ্ছে বচন ঘটিত ভুল, মানে এখানে হচ্ছে এই বচন ঘটিত ভুল মনে করো তুমি একটা নিশ্চিত পাবা, তুমি বচন ঘটিত ভুল একটা নিশ্চিত পাবা, কারণ এই বচন ঘটিত ভুলগুলো হচ্ছে মোটামুটি দেয় প্রচুর পরিমাণে বচন ঘটিত হয়। তারপর বিশেষ্য স্থানে বিশেষণের ব্যবহার করলে পারে ভুল হয়, সেটা পাবা। বাচ্যজনিত ভুল একটা পাবা। আর প্রবর্ত বচনের ভুল, প্রবর্ত বচন মানে যে প্রবাদটা হচ্ছে যেটা যে বলা না বলে হচ্ছে অন্য ভাবে বলা, সেটা হচ্ছে এই প্রবর্ত বচনের ভুল। মোটামুটি এই 11 রকম ভুল নিয়ে মোটামুটি তুমি হচ্ছে প্রয়োগ অপ্রয়োগে পাবা। সরি 13 রকম। বাগধারার ভুল থাকতে পারে। তারপর হচ্ছে বিশেষণের সাথে দ্বিতীয়জনিত ভুল, মানে একটা শব্দ হচ্ছে আমি অনেক সময় হচ্ছে ডবল উচ্চারণ করছি বা হচ্ছে যে একটা বিশেষণকে ডবল ভাবে আখ্যায়িত বলছি, এটা দরকার নাই সেই। মোটামুটি এই 13টা আইটেমই তুমি প্রয়োগ অপ্রয়োগের ভুলের ক্ষেত্রে পাবা, এর বেশি আর নাই। মোটামুটি এই আইটেমগুলো তুমি আইডেন্টিফাই করবা যে এর মধ্যে এটা ছাড়া ভুল নাই, তার মানে ওই 13টা আইটেমের মধ্যে তোমার ভুল থাকবে, এর বাইরে থাকবে না, আশা করছি। তারপর হচ্ছে তোমার বৈদ্যুতিন চিঠি, যেটা মনে হয় ইমেল। ওকে, তোমরা এখানে অবশ্যই চেষ্টা করবে হচ্ছে ইমেলটা লেখার জন্য। কেন বলছি ইমেলটা লেখার জন্য? কারণ ইমেলটা লেখা তো মোটামুটি তোমার সহজেই অল্প টাইমে তুমি লিখতে পারবা। থাকবে হচ্ছে আবেদন থাকবে, তার সাথে হচ্ছে তোমার একটা প্রতিবেদন থাকতে পারে। তার মানে এগুলো অনেক কঠিন। তার মানে এই 4টা আইটেমের আমি তোমাকে বলছি তুমি অবশ্যই হচ্ছে ইমেল লিখবে, তুমি অবশ্যই ইমেল লিখবা। যদি ইমেল না লিখতে পারো, যদি কোনো কারণে আবেদন আসে যে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন বা অসুস্থতা শুরুতে আবেদন শিক্ষক বরাবর, এটা তুমি লিখবা, কারণ এটা তোমার মার্ক ভালো পাওয়া যায়। কারণ ওই ফরম্যাটটা তুমি যদি শিখ করতে পারো তাহলে তোমার স্যারে 10-10 দিবে। ব্যাপারটা বুঝছো কিনা? তুমি মানে তুমি দুটো অপশন খুঁজবা। একেবারে যদি তুমি মনে করো মানে বিনা বেতন অধ্যয়নের জন্য এরকম একটা আবেদন আসে সরাসরি, আর যদি না আসে তাহলে তুমি অবশ্যই ইমেল লিখবে, তোমার জন্য এনাফ। ওকে,
তারপরে এবার হচ্ছে সংলাপ। সংলাপ হচ্ছে এটা হচ্ছে যে তোমার সংলাপ আর থাকবে হচ্ছে ক্ষুদে গল্প। সংলাপ আর হচ্ছে ক্ষুদে গল্প, অবশ্যই ক্ষুদে গল্প তুমি অ্যাভয়েড করবা। কেন? ক্ষুদে গল্পের হেডলাইনটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। একটা গল্প দিয়ে দিলো, তুমি হেডলাইনটা দিতে পারলে না, তাহলে তোমার মনে করো শেষ। তোমার উচিত হবে কি করা, এই সংলাপটা লেখা। কারণ সংলাপ লিখলে মধ্যে তুমি বানান ভুল না করলে ভুল করার জায়গা নাই। কিন্তু ক্ষুদে গল্প তুমি যদি একটা ভালো শিরোনাম দিতে না পারো, তাহলে হচ্ছে তোমার মনে করো সেটা তুমি পারবা না। ওকে, তুমি সেটা অবশ্যই ক্ষুদে গল্প লিখবা। ওকে, তারপর হচ্ছে সারমর্ম। এই ভাব সম্প্রসারণ, সারমর্ম, সারাংশ, এর মধ্যে আমি বলছি এখানে দুই একটা ক্যাটাগরি চেষ্টা করবে। যারা একেবারে খুব ভালো স্টুডেন্ট, যারা খুবই ভালো স্টুডেন্ট, ভালো পড়াশোনা করছে, তারা অবশ্যই সারমর্ম লিখবা। কারণ সারমর্ম লিখলে তুমি একবারে 10-এ 10 পাবা ওই জায়গায়। আর যারা মোটামুটি চেষ্টা করছো যে না ভাই আমি হচ্ছে সারমর্ম সারাংশ গুলো পারবো না, ভাব সম্প্রসারণ লিখবো, তাহলে তোমার উচিত হবে ভাব সম্প্রসারণ লেখা। কারণ তুমি এটাকে যদি বানান ভুল না করো, ঠিকঠাক মতো প্রাসঙ্গিক জিনিস লেখো, তাহলে তোমার জন্য এনাফ। আমার কথা বুঝছো কিনা? তুমি এই জায়গায় সিলেক্ট করবে হচ্ছে সারমর্ম, তাহলে এবার সিলেক্ট করবে কি ভাব সম্প্রসারণ। আর যারা একেবারে ভালো স্টুডেন্ট, তারা সিলেক্ট করবে হচ্ছে সারমর্ম। তারপর হচ্ছে ভাব সম্প্রসারণ। আমি বললাম ভাব সম্প্রসারণ যারা হচ্ছে মোটামুটি পড়াশোনা কম করেছো, যারা মোটামুটি এই সময় আর রিভিশন দেওয়ার সুযোগ ছাড়া কিছু করার নাই, তারা হচ্ছে চেষ্টা করবে ভাব সম্প্রসারণ লেখার জন্য। ওকে, এবার হচ্ছে লাস্ট আমার আরেকটা আইটেম বাকি ছিল, হচ্ছে পারিভাষিক শব্দ। এটা আমার হচ্ছে স্লাইডে তুলতে মিস্টেক হয়েছে। পারিভাষিক শব্দ, এই পারিভাষিক শব্দটা সাথে অনুবাদ থাকে। তুমি চেষ্টা করবে এই পারিভাষিক শব্দটা লেখার জন্য। অনুবাদটা তোমার জন্য একটু টাফ, কারণ অনুবাদে অনেক সময় যে মূল অর্থ থাকে, সেই মূল অর্থ থেকে আমরা অন্য অর্থ চলে গেলে অর্থ মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, তখন তুমি পারবে না, স্যারে হচ্ছে মার্কটা তোমাকে কেটে ফেলবে। এই জন্য তোমার উচিত হবে সেটা হচ্ছে কি লেখা, হচ্ছে পারিভাষিক শব্দ লেখা। ওকে, বিগত 10 বছর পড়লে হবে, আর আমাদের যে স্লাইডটা দেওয়া আছে এর মধ্যে থেকে তুমি পড়লে মোটামুটি তুমি পারবা। ওকে, লাস্ট হচ্ছে রচনা। ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস রচনা। এই রচনাতে মোটামুটি তোমার এই রচনা নিয়ে হচ্ছে তোমার সবচেয়ে বেশি মানে মার্কের একটা কম বেশি জায়গা। মোটামুটি তুমি 80 মার্ক কনফার্ম করে ফেলছো, এখন এই 20 মার্কের, এই 20 মার্কের জায়গাটাই তোমার হচ্ছে একটা বড় পার্থক্যের জায়গা। এখন কেন আমি হচ্ছে দুই ধরনের স্টুডেন্টের জন্য দুটো রচনা লেখার কথা বলছি, মনে রাখবা। আমি বলছি যারা একেবারে প্রিপারেশন নাওনি, মোটামুটি শেষ পর্যন্ত চলে এসেছে আমরা, যারা প্রিপারেশন নেওনি বা যারা ভালো প্রিপারেশন ছিল না, এই পরীক্ষার মধ্যেই প্রিপারেশন নিচ্ছ, তারা হচ্ছে আমি বলছি তারা হচ্ছে করবা কি, এই যে অধ্যাবসায় এই টাইপের কমন রচনাটা লিখবা। আমার কথা বুঝছো কিনা? তুমি হচ্ছে যদি মনে করো যে যদি পড়াশোনা কম করে থাকো বা তোমার পড়াশোনা খুব বেশি নাই, তোমার সময় হাতে কম, তাহলে তুমি অধ্যাবসায় টাইপের রচনাগুলো লিখবা, অথবা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য টাইপের রচনাগুলো লিখবা। আর যাদের মোটামুটি প্রিপারেশন খুবই ভালো এবং তোমরা চাইবে যে অবশ্যই একটা ব্যতিক্রম রচনা লিখতে, ব্যতিক্রম লিখতে কেন, যেমন মানব কল্যাণী বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান, তারপর হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প, তারপর জলবায়ু পরিবর্তন। আমি কেন বলছি, আমার যখন একজন পরীক্ষকের কাছে যখন খাতাটা যাই, মনে করো যে 100 জন স্টুডেন্ট 200 জন খাতা গেছে তার কাছে, এই 200 জনের মধ্যে 180 জন লেখছে স্বদেশ মানে হচ্ছে অধ্যাবসায়। ওই টিচারকে কি ভালো লাগবে? প্রতিটা স্টুডেন্টের একই লেখা অধ্যাবসায়, কিন্তু যখনই দেখবে সে একটু ব্যতিক্রম, কি জলবায়ু পরিবর্তন লেখছে বা মানব কল্যাণ বিজ্ঞান, তখন টিচার একটু বেশি খুশি হয়। এই জন্য তোমার কাজ হবে, যারা বেশি পড়াশোনা করেছো প্রচুর পরিমাণে, তারা অবশ্যই ব্যতিক্রম রচনা লেখার চেষ্টা করবে। যারা যে রচনাটা কম লিখবে, তোমার জন্য এটা ভালো হবে। আর রচনাটা আগে বলি, রচনাটা প্রচুর পয়েন্ট দিবা, আর পয়েন্টের যেন কখনো কোনো অবস্থায় বানান ভুল না হয়। তুমি যে পয়েন্টে লিখবে, তুমি আমার কথা হচ্ছে তুমি পয়েন্ট যদি 20টা পারো 20টা দাও, তুমি মনে করো 20টা জায়গায় 30টা দাও, আর বানান যদি 5টা ভুল থাকে, তাহলে তোমার রচনা তোমার মার্ক শেষ। এই জন্য তোমার উচিত হবে যে মার্কটা হচ্ছে তোমার অবশ্যই হচ্ছে যেটুকু লিখবে সেটা তুমি শুদ্ধ লিখতে পারো। ওকে, মোটামুটি এই তো আমার বাংলা দ্বিতীয় পত্রের জায়গা থেকে আমি হচ্ছে আরেকবার রিভিশন তোমাকে দিয়ে বলে দিচ্ছি জাস্ট থেকে। তাহলে 1 নম্বরে তুমি চেষ্টা করো খ লিখতে, উচ্চারণের লিখতে। 2 নম্বরে যা তুমি হচ্ছে 2 নম্বরে খ লিখবে, কম যা তুমি লিখবে হচ্ছে উপসর্গ, যদি পারো উপসর্গ লেখার চেষ্টা করবে, আর যদি না পারো তাহলে সমাস লিখবে। 5-এ যে তুমি হচ্ছে যে ব্যাকার যে 5-এ যে থাকবে, 5-এ যে তুমি করবা কি 5-এর সেম কাহিনী তুমি ঘটাবা। যে 5-এ যদি তুমি বাক্য লিখতে পারো, বাক্য তত্ত্বগুলো লিখতে পারো, তো বাক্য লিখবা, আর না লিখতে পারো হচ্ছে বাক্য সরল বা জটিল যৌগিক বাক্য পড়ে যাবা। যদি একেবারে না কম স্টুডেন্ট হও, এই 3টা তুমি দেখবা যে এই 3টা বাক্য সেন্স আসবে এবং 3টা জায়গায় মোটামুটি তুমি পারবা। ইতিবাচক সরল জটিল পড়লে তুমি মোটামুটি পারবা। এখানে যে 6 যে প্রয়োগ অপ্রয়োগের ক্ষেত্রে অবশ্যই ক লিখবা। কোনটা লিখবা বললাম, যেটা হচ্ছে যে একটা করে বাক্য থাকবে সেটা ঠিক করে লিখবা। ওকে, তারপর হচ্ছে তোমার যে দিনলিপি লিখবা, অবশ্যই মাস্ট দিনলিপি। আমি আগেই বলেছি দিনলিপি লিখবা, পারিভাষিক শব্দ লিখবা, অনুবাদ লিখবে না। তারপর হচ্ছে তুমি লিখবে হচ্ছে ভাব সম্প্রসারণ লিখবা, তারপর তুমি লিখবে হচ্ছে সংলাপ লিখবা, এবং তুমি লাস্টে হচ্ছে রচনা বাধ্যতামূলক রচনা তুমি লিখবা। ওকে, তাহলে মোটামুটি আর একটা জাস্ট পয়েন্টে বলে আমি মোটামুটি আমার ভিডিওটা শেষ করবো। যেহেতু আমি আগেই বলছি তোমাদের হাতে খুবই সময় কম, কারণ হচ্ছে তার কয়েক ঘন্টা মোটামুটি মাঝখানে যে আরেকদিন সময়, তারপরে তোমার পরীক্ষা। এই জন্য এখানে 12টা আইটেম, আমি বলছি 12টা আইটেম, এটা অনেক বড় কঠিন। তুমি গুলাই ফেলবা যে এটা পড়বো না ওটা পড়বো। আমি তোমাকে যে বলেছি, তুমি আজকে মাথা ঠান্ডা করে আমার এই ভিডিওটা দেখে তুমি সিদ্ধান্ত নিয়ে এগুলো পড়তে থাকো। আশা করি তোমার ভালো নাম্বার হবে। আর একটা মনে রাখবা যে পরীক্ষাতে অবশ্যই তুমি হচ্ছে 10 মিনিট আগে শেষ করবে। আমি আমার এই ট্রিক্সটা তোমাকে বলে দিলাম যে আমার 10 মিনিট আগে পরীক্ষা তুমি অবশ্যই শেষ করবে, এবং 10 মিনিট আগে তুমি শেষ করার পর অবশ্যই তুমি রিভিশন দিবে। তুমি দেখবা যে মার্কটা তুমি পাইতা তার থেকে অবশ্যই মার্ক তুমি বেশি পাবে, এটা 100% শিওর থাকো। কিন্তু অনেক ভালো স্টুডেন্ট থাকে যে যারা ভালো মানে মার্ক অনেক
অনেক পাবে, কিন্তু সে রিভিশন দেওয়া হবে ভালো পরীক্ষা মানে ভালো পারে না, জিপিএটা ভালো আসে না বা ভালো মার্ক পায় না। কিন্তু অনেক কম স্টুডেন্ট থাকে যারা হচ্ছে করে কি তোমার হচ্ছে রিভিশনটা দেয়, রিভিশন দিলে ভালো মার্ক আসে। এজন্য চেষ্টা করবা আগামী মানে সেই বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে অন্তত 10 মিনিট আগে তুমি শেষ করে সেটাকে রিভিশন দিতে। আর আশা করছি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ভালো পরীক্ষা হবে। আর আমাদের যে সাজেশন ছিল, আমাদের যে পিডিএফ গুলো ছিল, সেগুলো তোমাদের জন্য কল্যাণ মানে তোমাদের জন্য হচ্ছে ভালো কিছু বই আনবে, এটা বিশ্বাস করি। তোমরা হচ্ছে ভালো থাকো, তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।